লাখো রোহিঙ্গার সঙ্গে ঐতিহাসিক ইফতার, জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার খাদ্য সহায়তা অব্যাহতের আশ্বাস গুতেরেসের। আসিয়ার গ্রামে বিষাদের ছায়া কাটেনি, পরিবারের খোঁজ রাজনৈতিক নেতাদের। নারায়ণগঞ্জ সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ। ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জামায়াতের, প্রশাসনের ঢিলেমিতে পার পাচ্ছেন জড়িতরা, অভিযোগ বিএনপির। গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে বিভক্ত রাজনৈতিক দলগুলো, সংকট উত্তরণে গণভোটের পরামর্শ বিশ্লেষকদের। এবং জুলাইয়ে গুলিবিদ্ধ অন্তত ৩০ জনের চোখের আলো ফেরার সম্ভাবনা নেই, কর্মক্ষমতা অনুযায়ী কর্মের সুযোগ চান আহতরা। স্বাগত শান্ত বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি ইসরাত মুক্তি। উখিয়ায় লাখো রোহিঙ্গার সঙ্গে ঐতিহাসিক ইফতার করলেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা। এর আগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তাদের মানবেতর জীবন স্বচক্ষে দেখেন অ্যান্টনিও গুতেরেস। এ সময় জাতিসংঘ মহাসচিবের কাছে রাখাইন গণহত্যার বিচার চান রোহিঙ্গারা, জানিয়েছেন দেশে ফেরার আকুতি। তাদের খাদ্য সহায়তা নিশ্চিতে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান গুতেরেস। বলেন, মিয়ানমারে শান্তি ফেরাতে কাজ চলছে। আরও জানাবেন বেলায়েত হোসাইন। নিজ দেশে নির্মম নির্যাতনের শিকার হয়ে তারা আশ্রয় নিয়েছিলেন মানবিক বাংলাদেশে। দীর্ঘ 7 বছরের ক্যাম্পবন্দি জীবনে তারা বয়ে বেড়াচ্ছেন দুঃসহ স্মৃতি। অন্যদিকে বাংলাদেশের জন্য এই সংকট দিনে দিনে বিস্ফোরা থেকে গলার কাঁটা হয়ে উঠছে। ঠিক এমন একটি সময় জাতিসংঘ মহাসচিবের এই আগমন কতটা শান্তির বার্তা বয়ে আনলো, তার জন্যই উন্মুখ রোহিঙ্গা ক্যাম্পের আশ্রয়ে থাকা এসব নারী শিশুরা। জাতিসংঘ মহাসচিবকে কাছে পেয়ে নিজ দেশের গণহত্যার বিচার চাইলেন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা রোহিঙ্গা নারী শিশুরা। আকুতি জানালেন মর্যাদার সাথে মাতৃভূমিতে ফিরে যেতে। তুলে ধরেন বাড়িঘর পুড়িয়ে দেওয়ার সেই নির্মম নির্যাতনের ইতিহাস। Arab tu indila opportunity naik deh, community pun bala. Arab pun ini indila ni ki university mana ada higher education ura study gille Arab pani. Arab hoy deh mani Arab jangan ni ki Rohingya bisar saya to itara hoy deh mani bisarian gore di bala pressure di. শুক্রবার দুপুর ঠিক 2:15 কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে আসেন জাতিসংঘ মহাসচিব। প্রথমেই প্রবেশ করেন লার্নিং সেন্টারে। মনোযোগ দিয়ে শুনেন শরণার্থী শিবিরের নারী শিশুদের কথা। ঘুরে দেখেন রোহিঙ্গা কালচারাল সেন্টার। অনেকটা আকস্মিকভাবে রোহিঙ্গাদের ঘরগুলোতে প্রবেশ করেন তিনি। নিজ চোখে দেখেন তাদের মানবেতর জীবন। এরপর বিকেল 3:45টার দিকে উখিয়া ক্যাম্পে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গুতেরেস। বলেন, রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় যেন কাটছাট না হয় সেজন্য পুরো বিশ্বের সাথে কথা বলবেন তিনি। এটা কোনোভাবেই গ্রহণ করা হবে না। Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is established in Myanmar. তিনি বলেন, রোহিঙ্গারা দেশে ফিরতে চায়, এটা তাদের অধিকার। তবে মিয়ানমারে শান্তি নিশ্চিত করা জরুরি এবং এর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করার আহ্বান জানান তিনি। I can promise that we'll do everything to avoid it, and I will be talking to all countries in the world that can support us in order to make sure that funds are made available to avoid a situation in which people would suffer even more. সাংবাদিকদের সাথে কথা বলা শেষ করে জাতিসংঘ মহাসচিব পরিদর্শন করেন রোহিঙ্গাদের উৎপাদিত কারুপণ্য। কথা বলেন রোহিঙ্গা তরুণদের সাথে। এর মধ্যেই কক্সবাজার শহরের কার্যক্রম শেষ করে বালুখালী ক্যাম্পে এসে জাতিসংঘ মহাসচিবের সাথে যুক্ত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশ নেন 1 লাখ রোহিঙ্গাকে সাথে নিয়ে স্মরণীয় এক ইফতারে।
আমার সামনে পেছনে ডানে বায়ে যতদূর চোখে যায় পুরোটা জুড়েই বিশাল এক ইফতারের আয়োজন, যেখানে অংশ নিয়েছেন 1 লাখের বেশি রোহিঙ্গা, যা গোটা পৃথিবীর ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। জাতিসংঘ মহাসচিবের সম্মানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আয়োজনে বিশাল এই ইফতার মাহফিলে অংশ নিয়ে রোহিঙ্গারা বিভিন্ন প্লেকার্ড ব্যানার প্রদর্শন করেছেন, বিচার চেয়েছেন রাখাইনে পরিচালিত গণহত্যার। আর এই ইফতার আয়োজনের মাধ্যমে গোটা পৃথিবীর কাছে শরণার্থী সংকট সমাধানে যেন এক আশার আলো দেখানো হলো। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে বেলায়েত হোসাইন, এখন কক্সবাজার। এদিকে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘুরে দেখেছেন দেশের দীর্ঘতম এই রানওয়েটি। একই সঙ্গে খুরুশকুল যে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প রয়েছে সেটিও তিনি পরিদর্শন করেছেন। এ সময় আশ্রয়নের ঘরগুলো যেন সুষ্ঠুভাবে বন্টন করা হয় সে বিষয়ে নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। হাসিব বিল্লার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশ বিমানের একটি চার্টার ফ্লাইটে শুক্রবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা, সঙ্গে জাতিসংঘের মহাসচিব। অ্যান্তনিও গুতেরেসকে বিদায় জানিয়ে কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় সরকার প্রধানকে বিমানবন্দরের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তারা। তারা জানান, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ 95% শেষ হয়েছে। বাকি কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা তাদের। এরপর দেশের দীর্ঘ রানওয়ে পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। সমুদ্র সৈকত সংলগ্ন এ রানওয়ে ছুঁয়ে যাবে সাগরের নীল জল। চালু হলে প্রতিদিন 40 থেকে 50টি এয়ারক্রাফট এই বিমানবন্দর থেকে ওঠানামা করবে। এরপর বেলা 2:30টায় খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। প্রকল্পের 82% কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প বাস্তবায়নে দায়িত্বে থাকা এই সেনা সদস্য। বাকি কাজ আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে বলে আশা করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আশ্রয়নের ঘর বন্টনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পরে শহরের বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে কক্সবাজার জেলার পর্যটন ও উন্নয়ন সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, কক্সবাজারকে প্রযুক্তি নির্ভর শহরে রূপান্তর করতে হবে। এদিন সন্ধ্যায় উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা। হাসিব বিল্লাহ, এখন কক্সবাজার। এদিকে এর আগে সকালে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে নিজ কার্যালয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে নিজ কার্যালয়ে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পরে বৈঠক করেন তারা। এ সময় রোহিঙ্গা সমস্যা সহ বাংলাদেশের নানা বিষয়ে আলোচনা হয়। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রধান উপদেষ্টার রোহিঙ্গার সমস্যা ও অগ্রাধিকার বিষয়ক প্রধান ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশে জাতিসংঘের কার্যক্রম, রোহিঙ্গা শরণার্থী সংকট সহ সহযোগিতার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। শোকে পাথর শিশু আতসিয়ার বাড়ির লোকজন, পুরো এলাকার মানুষের মনে বিষাদের ছায়া। এর মাঝে পরিবারের খোঁজ নিতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান স্থানীয়রা। আরও জানাবেন বিশ্বজিৎ বাপি। শোকে নির্বাক শিশু আসিয়ার মা আয়েশা বেগম। গেল 6 মার্চ থেকে কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে চোখের জলও। শোকাচ্ছন্ন শ্রীপুরের জারিয়া গ্রাম। নিজের সন্তানের সাথে ঘটে যাওয়া এমন নিঠুর ঘটনা যেন আর কারো সাথে না ঘটে। পাশাপাশি ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি স্বজনদের। আমার মনে যেরকম গলায় ফাঁস দিয়ে মারছে, ওরও যেন ফাঁসি দিয়ে মারে, তাও 2-1 বেলার ভিতর। সান্ত্বনার ভাষা না থাকলেও পরিবারকে সমবেদনা জানাতে আসেন অনেকেই। অসচ্ছল এই পরিবারের পাশে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। মাগুরার বুকে এই ন্যাক্কারজনক এই ঘটনা পুনরাবৃত্তি না হয় সেই দাবি জানাচ্ছি। এরকম যে আইন করা দরকার
সেই রকম সচেতনতা আমাদের তৈরি করতে হবে ভিতর থেকে। এদিকে আসিয়ার বাড়িতে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সমাজকর্মীরা। স্বজনদের সাথে কথা বলে দেন সহযোগিতার আশ্বাস। সেই সাথে প্রয়োজনে আইন সংশোধন করে প্রকাশ্যে ফাঁসির দাবি তাদের। আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, আর এই জিনিসগুলোর দৃশ্যমান শাস্তি যদি একটা না হয় তাহলে কিন্তু ধর্ষকরা দিনে দিনে এগুলো বাড়াতেই থাকবে। গেল 6 মার্চ ধর্ষণের শিকার হয়ে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার দুপুরে মারা যায় 8 বছরের শিশু আসিয়া। এখন মাগুরা। শিশু আসিয়ার মৃত্যুতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ, কফিন মিছিল ও গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় সাধারণ ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দুপুরে হবিগঞ্জে গায়বানা জানাজা ও কফিন মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি কোর্ট মসজিদ থেকে সাইফুর রহমান টাউন হলে গিয়ে শেষ হয়। এ সময় সকল ধর্ষণকারীর প্রকাশ্যে বিচারের দাবি জানান তারা। নাটোরেও জুমার নামাজের পর কেন্দ্রীয় মসজিদের সামনে শিশু আসিয়ার গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। এদিকে বরিশালে জুমার নামাজের পর নগরীর বিএম কলেজ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্র আন্দোলন। এছাড়া আসিয়া হত্যার বিচার দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে তারেক জিয়া পরিষদ রাজশাহী মহানগর। বিকেলে নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়। এদিকে ধর্ষণের ঘটনায় আসিয়ার মৃত্যুর একদিন যেতে না যেতেই দেশের আরও 2 জেলায় শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। সব মিলিয়ে 3টি জেলায় আলাদা ধর্ষণের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে 2য় শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গেল 9 মার্চ রায়গঞ্জ উপজেলার নারোয়া গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হয়ে গেলে মঙ্গলবার রাতে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অভিযান চালিয়ে পাবনার বেড়া থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার কথা বলে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এছাড়া মাদারীপুরের শিবচরে ক্লিনিকে নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে গ্রেপ্তার করা হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 8 বছর বয়সী এক বাক প্রতিবন্ধী শিশুকে গণধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশু আসিয়া, তনু সহ সব ধর্ষণের বিচার নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। একই দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ইফতার মাহফিলে জামায়াতের আমির বলেন, শুধু মানুষের মন্দ দিক নয়, ভালো দিকগুলো তুলে ধরতে হবে। আসিয়ার বিচার নিশ্চিতে সবাই এক ও অভিন্ন হবে উল্লেখ করে গণমাধ্যমকেও ভূমিকা রাখার আহ্বান তার। অন্যদিকে মির্জা আব্বাস বলেন, শুধু ধর্ষণের বিচারই নয়, দেশের মর্মান্তিক সব ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। এ সময় সুবিধাভোগী সাংবাদিক না হয়ে সুষ্ঠু সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি। এই বাংলাদেশে তনু হত্যা হয় নাই, রেপ হয় নাই, এই বাংলাদেশে মুনিয়া রেপ হয় নাই, এই বাংলাদেশে আরো মহিলা রেপ হয় নাই, আপনারা লিখছেন না কেন? অমুক অমুক ব্যবসায়ীর সঙ্গে অমুক অমুক রাজনৈতিক দলের সম্পর্ক রয়ে গেছে, আছে। কখনো 1500 কোটি টাকা, কখনো 100 কোটি টাকার কথা কেন শুনি আমরা? তারা সাদাকে সাদা বলার আর কালোকে কালো বলার যে পবিত্র দায়িত্ব নিয়ে এই অঙ্গনে এসেছেন, আপনারা মেহরবানি করে অন্য কার ক্ষেত্রে কি করবেন না করবেন, আমাদের ক্ষেত্রে করবেন। আমরা ভুলের ঊর্ধ্বে নই। ব্যক্তি কিংবা সমষ্টি, ব্যক্তি কিংবা দল কেউ দাবি করতে পারবে না যে আমরা ভুলের ঊর্ধ্বে। আমাদেরও ভুল হয়। আপনারা যদি দর্পণ হয়ে থাকেন তাহলে আপনাদের কাছেই তো ভুল আমাদের ধরা পড়বে। প্রশাসনের ঢিলেমিতে নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ারা পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিগত 16 বছরে আওয়ামী লীগের শাসনামলে বিচারহীনতার সংস্কৃতির রেশে এখনও দেশের নারীরা নির্যাতনের মতো অপরাধ ঘটছে। গত 15 বছরের সংস্কৃতির বিচারহীনতার যে সংস্কৃতি এবং আইনের শাসনের অনুপস্থিতিতে যে দুর্যোগ এই দেশের উপর দিয়ে ঘটে গেছে, তার রেশ এখনো কাটেনি। ওই সমস্ত দুর্বৃত্তরাই নানা জায়গায় নানাভাবে এগুলোকে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। তবে ইনশাল্লাহ অতি দ্রুত সমস্ত কিছুর অবসান ঘটাবে, একটি শান্তি, স্বস্তি এবং নিরাপদ আমাদের এই সমাজ নিশ্চিত করার জন্য।
নতুন রাজনৈতিক দল এনসিপির দাবি সংবিধান সংস্কার বাস্তবায়নে গণপরিষদ ও সংসদ নির্বাচন হোক একসাথে। অন্যদিকে প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের মত শুধু সংসদ নির্বাচনে। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বিতর্কের সমাধান হতে পারে গণভোট। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। গণপরিষদ চাওয়ার যে কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি। গণপরিষদ নির্বাচন হলে আমরা জিতবো আর সংসদ নির্বাচন হলে বিএনপি জিতবে, ব্যাপারটা কি এরকম না। প্রয়োজনীয়তা নিয়ে এখানে তর্ক করার কোনো সুযোগ নেই। এই বিতর্কের সমাধান কি? নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পর থেকেই আলোচনার তুঙ্গে গণপরিষদ নির্বাচন, যেটির প্রয়োজনীয়তা নিয়ে শুরু থেকেই দুই মেরুতে অবস্থান বিএনপি ও এনসিপির। এমন বিতর্কের স্থায়ী সমাধানে ইতোমধ্যে 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সব সুপারিশ ছক আকারে দেওয়া হয়েছে 34টি রাজনৈতিক দলকে। তবে যেহেতু সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে দ্বিমত বেশি, সেহেতু দেখা যাক সংবিধান সংস্কারে কি প্রস্তাব দিয়েছে কমিশন। রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো স্প্রেডশিট বিশ্লেষণ করলে দেখা যায় সংবিধান ও রাষ্ট্রের মূলনীতির সংযোজন বিয়োজন, 4 বছর মেয়াদী দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য সহ কিছু অনুচ্ছেদ বিলুপ্তির প্রস্তাব আসে, যেখানে রয়েছে 7-এর ক ও খ, 141-এর খ, ঘ ও 150-এর 2 অনুচ্ছেদ। এছাড়া আংশিক পরিবর্তন হবে আরও কিছু অনুচ্ছেদ। যদিও এসব সংস্কারের বেশিরভাগ বিষয়েই একমত দলগুলো, মূল অনৈক্য সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় নিয়ে। জাতীয় নাগরিক পার্টি বলছে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসাথে করা সম্ভব, তাতেই কেবল রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন হবে। যেভাবে জাতীয় সংসদ নির্বাচনে সকল দল অংশগ্রহণ করে, সেভাবেই গণপরিষদ নির্বাচনেও সকল দল একইভাবে অংশগ্রহণ করবেন। গণপরিষদে যারা ইলেক্টেড হয়ে আসবেন তারাই আইনসভায় পরিণত হয়ে যাবেন। তাতে করে আমি স্টেটমেন্ট পাচ্ছি এবং সেই সাথে আমার সংবিধান প্রণয়নের কমিটিও পাচ্ছি। তবে বিএনপি বলছে গণপরিষদ চাওয়ার কোনো ভিত্তি নেই, সংবিধান সংস্কারের জন্য গণপরিষদের প্রয়োজন নেই। দ্বিতীয় স্বাধীনতার বলে সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে, মানে বিদ্যমান সংবিধান সমস্ত জলাঞ্জলি দিয়ে এবং নতুন করে ফ্রেশ করে সবকিছু লিখতে হবে, বলতে হবে, এইটার মনে হয় কোনো ভিত্তি নেই, এটার কোনো প্রয়োজন নেই। গণপরিষদ গঠন করার কোনো মৌল ভিত্তি নেই এবং এটার কোনো রাজনৈতিক কারণ নেই। বিএনপির সাথে অনেকটা সুর মিলিয়ে জামাত বলছে অন্তর্বর্তী সরকার চাইলেই সংবিধান সংস্কার করতে পারবে, তার জন্য দরকার নেই গণপরিষদের। 5ই আগস্টেই অলরেডি মানে গণরায় হয়ে গেছে যে 72-এর সংবিধান কার্যকর নেই, সেজন্য গণপরিষদ ইলেকশনের দরকার নেই। এখন জনগণ রায় দিয়ে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান সংস্কার করতে পারে। যে আমাদের দল চাচ্ছে যে জাতীয় সংসদের আগে যদি স্থানীয় সরকার নির্বাচনটা হয় তাহলে জাতির জন্য বেশি উপকার হবে। অন্যদিকে প্রধান রাজনৈতিক দলগুলোর এসব মতকে রাজনৈতিক অজ্ঞতা হিসেবে দেখছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়াত তুষার। যারা বলছেন যে এটা নির্বাচনকে পেছানোর একটা ষড়যন্ত্র, তারা আরেকটু জেনে শুনে কথা বললে ভালো হয়, কারণ এটা নিজেই একটা নির্বাচন, একটা জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন 2 ধরনের হয়, একটা হলো এই গণপরিষদ নির্বাচন, একটা জাতীয় সংসদ নির্বাচন। এটা এক ধরনের দাম্ভিক অজ্ঞতা মনে হয়েছে আমার কাছে। একটা জিনিস আপনি না জানতে পারেন, প্রথমত আপনাকে জানার চেষ্টা করতে হবে। আপনি এই অজ্ঞতাটা প্রদর্শন না করলেই ভালো হতো তাদের জায়গা থেকে। গণপরিষদ নির্বাচনেও ঝুঁকি দেখছেন কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ, বলছেন গণভোটের মাধ্যমে এই বিতর্কের সমাধান সম্ভব। গণপরিষদ দিয়ে ওটা চলতে পারে, কিন্তু গণপরিষদ মানেই তো হচ্ছে কোনো দলের প্রাধান্য থাকতে পারে বিশেষভাবে, সেই দলটি তার নিজের স্বার্থের জন্যে তার কর্মকর্তারা সেই সংস্কারগুলি ঠিক বাস্তবায়িত করবেন কিনা, এর একটা বিরাট ঝুঁকি থাকছে। মৌলিক জিনিসগুলিতে যদি এক জায়গায় আসতে পারে, তারা একটা এগ্রিমেন্ট করবে, সেই এগ্রিমেন্টটা একদম গণভোটে নিয়ে যাওয়া হবে, যে গণভোট জনগণ এই জিনিসগুলিকে তাদের ম্যান্ডেট দিচ্ছে কিনা। বিতর্ক চলমান থাকলেও সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের লিখিত মতামত এখনো দিতে পারেনি প্রধান দলগুলোর কেউই। সেই ক্ষেত্রে যদি একটা পথ পদ্ধতি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি হামলায় আহত হয়েছেন 20,000-এর বেশি মানুষ, যাদের মধ্যে 2 চোখের আলো ফেরার সম্ভাবনা নেই অন্তত 30 জনের। চিকিৎসকরা বলছেন দীর্ঘ সময় পার হওয়ার পরও সঠিক পুনর্বাসন না হওয়ায় আহতরা মানসিক রোগে ভুগছেন। তারা বলছেন সমাজের বোঝা হয়ে নয়, যোগ্যতা এবং কর্মক্ষমতা বিবেচনায় চান উপযুক্ত কাজের সুযোগ। আরও জানাবেন দেলওয়ার দোলন।
গুলি করার সাথে সাথে আমার সাথে 4 জনের জন্য 5 জন ছিল, 2 জন জায়গায় স্পট ডেড, আর আমার চোখে, কপালে, হাতে, মাথায় বুলেট লাগছে। গল্পে মেতেছেন জুলাই যোদ্ধারা, কণ্ঠে দুঃসহ স্মৃতি। চোখসহ শরীরের বিভিন্ন স্থানে বয়ে বেড়াচ্ছেন ঘাতকের ছোড়া ছররা গুলি। অরিজিনালি সামনাসামনি গুলি করে একদম বুকের ভিতরে মাইরা জায়গায় স্পট করে দিয়েছে। এক একজনের মনে করেন যে মাথায় 4টা-5টা করে কুপ দেওয়া, আবার কারো পায়ে বুলেট, কারো এদিক দিয়ে দুইটা পিছন দিয়ে বের হয়ে গেছে। স্বৈরাচার হটানোর এই আন্দোলনের আরেক নায়ক ওমর ফারুক। বগুড়া সরকারি পলিটেকনিকের ইলেকট্রনিক্স বিভাগের 4র্থ সেমিস্টারের ছাত্র। 4 আগস্ট গাজীপুর আনসার একাডেমির 3 নম্বর গেট এলাকায় গুরুতর আহত হন। এ ঘটনায় তার 2 চোখের আলো পুরোপুরি নিভে গেছে। যাদের আপনি হাত পা চলে না, তারা অবশ্যই কোনো না কোনো কাজে দক্ষ বা কোনো কাজ পারে, বা না পারলে তাকে কোনো কাজ ট্রেনিং দেওয়া হোক। শুধু ফারুকই নয়, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় কাটছে জুলাই আন্দোলনে আহতদের জীবন। চিকিৎসকরা বলছেন আহতরা মানসিক ট্রমায় ভুগছেন। চিকিৎসার পাশাপাশি সঠিক পুনর্বাসনই এর সমাধান। ওনারা কিন্তু সবাই শঙ্কিত। হ্যাঁ, ওনারা এখন বুঝতে পারছেন যে ওনাদের চোখের অবস্থাটা কি। ওনারা চান যে পরিবার নিয়ে জীবিত থাকতে, সুস্থভাবে থাকতে, সম্মানের সাথে থাকতে। জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহযোগিতার কার্যক্রম চালাচ্ছে সরকার। নানা সীমাবদ্ধতায় সাহায্য টাকা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ সেবা প্রার্থীদের। এত বড় বিশাল একটা কার্যক্রমের মধ্যে কিছুটা ঘাটতি থাকতেই পারে, তবে বলবো হতাশার কোনো কারণ নাই, আমাদের দরজা সবসময় খোলা। জুলাই আন্দোলনে আহতদের পর্যায়ক্রমে পুনর্বাসন করার কথা বলছে সরকার, তবে পুরোপুরি চোখের আলো হারানো ব্যক্তিদের ক্ষেত্রে যা কিছুটা জটিল। প্রধান উপদেষ্টার আমাদের কাছে তালিকা চেয়েছিল, আমরা সেই তালিকা প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছি এবং বিভিন্ন সংস্থাকে দিয়েছি যে এই 26 থেকে 30 জন আছে পুরোপুরি অন্ধ হয়ে গেছে, তাদেরকে তারা বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে। আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিতে 3 ক্যাটাগরিতে ভাগ করে কাজ করছে সরকার। একইভাবে কর্মক্ষম আহত ব্যক্তিদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি তাদের। দেলোয়ার দোলন, এখন ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ.আ.ম.স. আরিফিন সিদ্দিককে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে রাজধানীর ধানমন্ডির গ্রিন রোডে নিজ বাসভবন সংলগ্ন আল আকসা মসজিদে সকাল 11টার দিকে প্রথম জানাজা ও ধানমন্ডি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সহ সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা। জানাজা শেষে আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই শিক্ষাবিদ। গত 6 মার্চ ঢাকা ক্লাবে ইফতার কেনার জন্য গেলে হঠাৎ পড়ে যান তিনি। পরে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি প্রায় 1 সপ্তাহ লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুর সময় অধ্যাপক আ.আ.ম.স. আরিফিন সিদ্দিকের বয়স হয়েছিল প্রায় 71 বছর। রমজানের মাঝপথে এসে কমতে শুরু করেছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। এছাড়াও প্রায় সব নিত্যপণ্যের দামই স্থিতিশীল রয়েছে। এদিকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। আর নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার অভিযান অব্যাহত রেখেছে ভোক্তা অধিদপ্তর। আরও জানাবেন সানি মৃথা। প্রতিবছর রমজান আসলেই যেন দাম বাড়ানোর প্রতিযোগিতায় নামতো নিত্যপণ্যের ব্যবসায়ীরা। ফলে বাজার সামলাতে হাঁসফাঁস অবস্থা হতো ক্রেতাদের। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। রমজানের শুরু থেকেই বেশিরভাগ পণ্যের দামই স্থিতিশীল রয়েছে। এমনকি এবারের রোজার শুরুর দিকে যেসব পণ্যের দাম কিছুটা বেশি ছিল সেগুলো এখন কমতে শুরু করেছে। শুক্রবার সকাল থেকে রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা যায় যে শসা রোজার শুরুতে ছিল কেজিতে 80 থেকে 100 টাকা, সেই শসা এখন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা দামে। এছাড়াও বেগুনের দামও কেজিতে 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। এদিকে মান ভেদে লেবুর দাম কমলেও এখনও নাগালের বাইরে, যদিও বাজার ভেদেও কিছু কিছু পণ্যের দাম কম বেশি রয়েছে। অন্যবার রমজান থেকে এবারে রমজানের দ্রব্যমূল্যের দাম অনেকটাই কম, যেটা আমরা কিনতে গেলে মানে সবজি কিনতে গেলে বিশেষ করে হিমশিম খাই, বা এবারে অনেকটাই কম। কিছু কিছু পণ্যের দাম কিছুটা কমেছে, ছোলা, চিনি এগুলোর দাম কিছুটা কমেছে। গতবারের রমজান থেকে এই বছর এই রমজান একটু কম আছে প্রত্যেকটা সবজি, শুধু লেবুর দামটা একটু বেশি। এদিকে স্বস্তির খবর, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। শিগগিরই সরবরাহ একেবারে স্বাভাবিক হওয়ার প্রত্যাশা বিক্রেতাদের। এখন মোটামুটি ঠিক আছে, এখন সব জায়গায় তেল আছে, তবে আর একটু সাপ্লাই দিলে একটু ভালো হতো আর
মানে আর কোনো সংকটে থাকলাম না। এখন বর্তমানে সব জিনিসের দামই কমতি। তেল ছিল না বাজারে, এখন তেল অ্যাভেলেবেল আছে। যে পরিমাণ তেল আছে এখন চাহিদা নেই এত এই পরিমাণ। প্রতিদিনই কোনো না কোনো কোম্পানির তেল আসে, যেমন যে একদিন ফ্রেশেরটা পাইতেছি, একদিন তিনেরটা পাইতেছি। অন্য পণ্যের মতো দাম কমেছে ব্রয়লার ও পাকিস্তানি মুরগিরও। রমজানের শুরুতে ব্রয়লারের মুরগির কেজি ছিল 200 থেকে 210 টাকা, আর এখন বিক্রি হচ্ছে 180 থেকে 90 টাকায়, আর পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে 280 টাকায়। আগে ছিল আপনার 200 টাকা 210 টাকা ছিল ব্রয়লার, আর পাকিস্তানি ছিল আপনার 300 টাকা। এখন আপনার মনে করতেন যে 60 টাকা 80 টাকা বিক্রি হইতেছে। শুরু থেকে রোজার আগে যে দাম ছিল তার থেকে তুলনায় হিসেবে অনেক কম আছে রমজান মাসে। এদিন নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। একই সাথে ঈদ সামনে রেখে যাতে কোনো পণ্যের দাম বাড়াতে না পারে সেদিকেও বিশেষ নজরদারি চলছে। টাউন হল বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্যসহ অনিয়মের কারণে 4 দোকানকে জরিমানা করা হয়। আমরা কিন্তু বাজারে আছি, বাজার থেকে কিন্তু আমরা চলে যাব না, এবং এইখানে কিন্তু কারসাজির কোনো সুযোগ নাই। তখন কিন্তু এটা বুঝতে হবে যে ঈদের 2-3 দিন আগে যদি কারসাজির চেষ্টা করে তখন কিন্তু জরিমানার পরিমাণ অনেক বেড়ে যাবে। এদিকে ধীরে ধীরে বাজার সিন্ডিকেট মুক্ত করার আহ্বান জানান ক্রেতারা। সানি মৃধা, এখন ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে ঈদ কেনাকাটায় জমে উঠেছে পল্টনের চায়না টাউন শপিং মল। পছন্দের পোশাক কিনতে বিভিন্ন বিপণী বিতান ঘুরছেন ক্রেতারা। ঈদ কেনাকাটার বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে পল্টন থেকে যুক্ত আছেন সহকর্মী বাইজিদ সাদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদ, অন্যান্য বছরের তুলনায় এবছর পোশাকের দাম কেমন রয়েছে, ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বেচা বিক্রি নিয়ে বিস্তারিত জানাবেন আমাদেরকে। তন্ময়, শুরুতে আপনার প্রথম প্রশ্নটা দিয়ে যদি আমি শুরু করি, তাহলে যেই পোশাক, সেই ঈদের পোশাকের দাম কিন্তু এবার আগের তুলনায় বা গত বছরের তুলনায় এবার বেশি রয়েছে। যেমন আমি পল্টন চায়না টাউনের বেশ কয়েকটি দোকান ঘুরে দেখেছি, যেখানে তারা বলছেন যে, দোকানিরা যেমনটি বলছেন যে তাদের কাছে যেই পোশাকগুলো রয়েছে নারীদের, সেই পোশাকগুলোর দাম কিন্তু রয়েছে 6 থেকে 15,000 পর্যন্ত, এবং ক্রেতারা বলছেন এই দামটা কিন্তু অনেক বেশি। পূর্বের তুলনায় গত বছর বা বিগত বছরগুলোর তুলনায় এবার কিন্তু দাম বেশি রয়েছে। এছাড়া এবার বেশ কিছু নতুন নতুন পোশাক কিন্তু সংযোজন হয়েছে, যেমন রয়েছে নুটস, রয়েছে তাওয়াক্কাল, রয়েছে যেগুলো পাকিস্তানি ড্রেস, এছাড়া ইন্ডিয়ান বুটিক্স সহ বিভিন্ন ধরনের ড্রেস কিন্তু এখানে রয়েছে। এবং আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এবার তারা একটু গরম যেহেতু রয়েছে, ঈদে গরমকে প্রাধান্য দিয়ে এইসব জামাগুলো এনেছেন। এবং ক্রেতাদের সঙ্গে কথা বলছি, তারা একটি কিন্তু মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, যে কেউ কেউ বলছেন যে দাম ঠিক আছে, কেউ বলছেন যে দাম কিন্তু অন্যান্য বছরগুলোর তুলনায় এবার বেশি। মূলত পল্টনের চায়না টাউন সহ আরও বিভিন্ন যেই শপিং মলগুলো রয়েছে, বিপণী বিতানগুলো রয়েছে, সেগুলো আমরা ঘুরে দেখেছি। সেখানে আমরা যেমনটি দেখেছি যে ইফতারের ঠিক পরবর্তীতে কিন্তু যারা ক্রেতা সাধারণ রয়েছেন, নানা বয়সের ক্রেতারা যারা রয়েছেন, তারা কিন্তু আসছেন এবং বিভিন্ন ড্রেস কিন্তু এখানে ঘুরে ঘুরে দেখছেন। তাদের পছন্দের যেই ড্রেসটি রয়েছে, যেই জামাটি রয়েছে, পোশাক রয়েছে, সেগুলো কিন্তু তারা পছন্দ করে তারপরে কিনছেন। আমরা জামার উপরে যেমন ঝোঁক দেখছি, তেমনি ছেলেদের পোশাক যেগুলো রয়েছে, বাচ্চাদের পোশাক যেগুলো রয়েছে, সেগুলোর প্রতিও কিন্তু ক্রেতা যারা রয়েছেন তাদের বেশ আগ্রহের জায়গাটা আমরা দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে সবশেষ। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও 100% টিকিট অনলাইনে বিক্রি করছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের অনলাইনে টিকিট কাটা নির্বিঘ্ন করতে এবার সকাল 8টা থেকে টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে পশ্চিমাঞ্চল, আর দুপুর 2টা থেকে শুরু হয় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। আজ যাত্রীদের দেয়া হচ্ছে 24 মার্চের টিকিট। পর্যায়ক্রমে আগামী 20 মার্চ বিক্রি করা হবে 30 মার্চের টিকিট। এছাড়া রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম, চাঁদপুর ও ঢাকা দেওয়ানগঞ্জ রুটের 2 জোড়া স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আগামী 17 মার্চ থেকে। আন্তনগর ট্রেন এবং স্পেশাল মিলে চট্টগ্রাম ডিভিশন থেকে প্রতিদিন অনলাইনে প্রায় 17,000 টিকিট দেওয়া হচ্ছে। গাজীপুরের ঝাঝর এলাকায় ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। তবে মারাত্মকভাবে আহত হলেও ছিনতাইকারীকে পালাতে দেননি তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে ঝাঝর এলাকায় অভিযানে যায় পুলিশের পেট্রোল টিম। ছিনতাইকারীদের ধরতে গেলে পুলিশের উপর হামলা চালায় তারা। এলোপাথারি ছুরিকাঘাত করে কনস্টেবল মোস্তাককে, তবুও ছাড়েননি ছিনতাইকারী মনিরকে। এ ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান জানান, আহত কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক।
আমদানি করা বিদেশি প্রসাধনী নকল হচ্ছে বেশি। এসব প্রসাধনীতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগও রয়েছে। এ কারণে দেশি কোম্পানির গুণগত মান সম্পন্ন পণ্যের চাহিদা বেড়েই চলেছে। ফেনীর ঈদ বাজার ঘুরে আরও জানিয়েছেন সোলেমান ডালিম, ছবিতে ছিলেন দুলাল তালুকদার। ঈদের কেনাকাটা চলছে গ্রাম থেকে শহরের বিপণী বিতানগুলোতে। নতুন পোশাকের পাশাপাশি নারীরা কিনছেন প্রসাধনীও। দেশীয় মানসম্মত পণ্য ব্যবহারে আগ্রহ বাড়ছে ক্রেতাদের। তো বাংলাদেশি পণ্যগুলো কপি হওয়ার সুযোগ থাকে না, তার জন্য বাংলাদেশি পণ্যগুলোর প্রতি আমাদের বিশ্বাস থাকে। ইন্ডিয়ান প্রোডাক্টগুলো এসেছে না, ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আপাতত বন্ধ, তো এখন আমাদের দেশীয় প্রোডাক্টগুলো কাস্টমার সাজিয়েছে। ফেস পাউডার, সিরাম, শ্যাডো, পারফিউম, হেয়ার জেল, ফেস প্যাক এসবের চাহিদা সারা বছর থাকলেও ঈদবাজারে বিক্রি বাড়ে কয়েক গুণ। খোলা বাজারে নকল বিদেশি পণ্য নয়, দেশীয় ব্র্যান্ডের প্রসাধনী দিয়েই গ্রাহকের আস্থা ধরে রাখতে চান বিক্রেতারা। বাংলাদেশি প্রোডাক্টগুলোর প্রতি বেশি ফোকাস দিচ্ছি, কারণ বাংলাদেশের মানুষ জানুক বাংলাদেশি পণ্যের ভিতরে পিওর একটা উপাদান আছে। ব্যবসায়ী নেতারা বলছেন শুল্ক ফাঁকি দিয়ে প্রসাধনী ঢুকছে দেশের বাজারে, যা প্রতিরোধ করা গেলে দেশীয় প্রসাধনীর বাজার প্রসার বাড়বে। দেশীয় পণ্যের মানে কসমেটিক্সের প্রতি মানুষ মোটামুটি ঝুঁকতেছে। আর এর পাশাপাশি ইন্ডিয়াতে বন্ধ হয়েছে, যে এটা কি পুরাটা বন্ধ হয়েছে এটা কিন্তু বলা যাবে না। কিছু কিছু চোরাপথে কিছু কিন্তু মাল আসতেছে। ফেনীতে প্রতি বছরই ঈদ বাজারে প্রায় 25 কোটি টাকার প্রসাধনী বিক্রি হয়ে থাকে। সোলাইমান ডালিম, এখন ফেনী। বসন্ত, প্রেম এবং রঙের উৎসব দোলের পরশ লেগেছে দক্ষিণ এশিয়ার নানা দেশে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব উদযাপনে ভারতের বিভিন্ন প্রান্তের দোল উৎসব উপলক্ষে চলছে রঙের খেলা। অন্যান্য দেশের পাশাপাশি পাকিস্তানেও মেতেছে সনাতনীরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মন্দিরের উঠোনে চলছে ন্যাড়া পোড়ানোর উৎসব। গানের তালে তালে নাচছেন দর্শনার্থীরা, একে অপরের গালে ছুঁয়ে দিচ্ছেন আবির। দৃশ্যটি পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচির। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় শ্রী স্বামীনারায়ণ মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব দোল। হিন্দু সংস্কৃতি মেনে দোলযাত্রার আগে পোড়ানো হয়েছে বুড়ির ঘর, যা ন্যাড়া পোড়ানো নামেই বেশি পরিচিত। ये होलिका को हम जलाते हैं और मतलब कि होलिका जलाने का मकसद यही होता है कि हम ईविल को जलाते हैं और हम अच्छाई को एक जीत रहे होते हैं। जो होली मनाते हैं, हमारी होली हर साल आती है, लेकिन इस साल जो है ना रमज़ान में आई है, हमने इसको काफ़ी सादगी से और अच्छे तरीके से मनाया। मुसलमान भी भाई हमारे फ्रेंड है। 500-র বেশি হিন্দু ধর্মাবলম্বী এবার করাচির দোলযাত্রা উৎসবে অংশ নিয়েছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে মাত্র 3% হিন্দু। তবুও হিন্দু মুসলিম জনগোষ্ঠীর মেলবন্ধন এ ধরনের উৎসবকে টিকিয়ে রেখেছে বলে দাবি মন্দিরে আগত দর্শনার্থী ও ভক্তদের। এদিকে দোলযাত্রা উপলক্ষে রঙের উৎসবে মেতেছে ভারতবাসী। কলকাতা থেকে বারাণসী, অলিগলি থেকে মহাসড়ক, রাঙা আবিরে বরণ করা হচ্ছে ঋতুরাজ বসন্তকে। শুধু দোল উপলক্ষে বিদেশ থেকে ভারতে এসেছেন এমন পর্যটকের সংখ্যাও নেহাত কম নয়। I'm from America and I came to celebrate Holi and so far it's been amazing. बहुत ही अद्भुत नज़ारा है और यहाँ की होली तो वर्ल्ड फेमस है। দোল উদযাপনে সামিল সীমান্তে দায়িত্বরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কর্মকর্তারাও। পরিবারের শূন্যতা ভুলে আবির মেখে ঢোলের তালে নেচে গেয়ে স্বাগত জানিয়েছেন বসন্তকে। सीमा सुरक्षा बल जहां पर हम ड्यूटी करते हैं, ये प्रथम परिवार है, वहां पर मिलकर हम सभी होली मनाते हैं सीमाओं की रक्षा के साथ साथ। মূলত সনাতন ধর্মাবলম্বীদের উৎসব হলেও দোলের বার্তা সার্বজনীন। বিশ্ব থেকে সব অন্ধকার আর কালো ছায়া দূর হবে, রঙের স্পর্শে সেজে উঠবে পৃথিবী, এমনটাই কামনা সবার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের ইঞ্জিনে হঠাৎ করে আগুন ধরে যায়। জরুরি ভিত্তিতে যাত্রীদের বিমান থেকে নিরাপদে বের করে আনা হয়। আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং 737-800 মডেলের এই বিমানটিতে 172 যাত্রী ও 6 জন ক্রু ছিল। বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দর অবতরণের সময় হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান ধোঁয়ার কারণে বিমান থেকে বাইরে কিছুই দেখতে পারছিলেন না তারা। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে উড়ন্ত অবস্থায় ইঞ্জিনে কাঁপুনি হওয়ায় জরুরি ভিত্তিতে বিমানটির ডেনভার বিমানবন্দর অবতরণ করানো হয়। ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র
বিগত ৩০ দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন দিয়েছে পুতিন। চুক্তিতে স্বাক্ষরের আগে বেশ কিছু বিষয়ে আলোচনার প্রয়োজন বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট। দাবি করেন দুই দেশের মধ্যে দ্বন্দ্বের শেকড় উপড়ে ফেলতে না পারলে এই প্রস্তাব চিরস্থায়ী শান্তি ফেরাতে পারবে না। অবশ্য যুদ্ধবিরতি চুক্তিতে সইয়ের জন্য বেশ কিছু শর্ত জুড়ে দেন পুতিন। এছাড়াও ইউক্রেন ইস্যুতে মনোযোগ দেয়ায় ট্রাম্পকে ধন্যবাদ দেন তিনি। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, যুদ্ধবিরতির প্রস্তাবকে প্রত্যাখ্যান করার কথা ভাবছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের ভয়ে বাধ্য হয়ে পরিকল্পনা পরিবর্তন করেন তিনি। শেষ করব সান্ধ্যবাজার। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। লাখো রোহিঙ্গার সঙ্গে ঐতিহাসিক ইফতার, জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার খাদ্য সহায়তা অব্যাহতের আশ্বাস গুতেরেসের। The more than 1 million Rohingya refugees here are proud, they are resilient, and they need the world's support. যত তাড়াতাড়ি করা যায় যে দুনিয়ার মানুষের উপর বোঝাগুলো হতকই অনরা নিজের নিজের থেকে এর মধ্যে আরা মানুষ দুনিয়ার মানুষের সেবা আরা কিছু মারা ক্ষমতা আনতে আরা কিছু। আসিয়ার গ্রামে বিষাদের ছায়া, পরিবারের খোঁজ নিলেন রাজনৈতিক নেতারা। নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ। ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জামায়াতের। প্রশাসনের ঢিলেমিতে পার পাচ্ছেন জড়িতরা, অভিযোগ বিএনপি। গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভক্ত রাজনৈতিক দলগুলো, সংকট উত্তরণে গণভোটের পরামর্শ বিশ্লেষকদের। এবং জুলাইয়ে গুলিবিদ্ধ অন্তত ৩০ জনের চোখে আলো ফেরার সম্ভাবনা নেই, কর্মক্ষমতা অনুযায়ী কর্মের সুযোগ চান আহতরা। এ ছিল সান্ধ্যবাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।